ইন্টারন্যাশনাল রুল। জেনেভা কনভেনশন অনুযায়ী ইন্টারন্যাশনাল একটা রুল রয়েছে যেখানে মূলত দুই প্রান্তের দুইটা দেশ যদি তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চায় এবং মধ্যখানে তৃতীয় কোনো দেশ থাকে, তবে সেই দেশ তাদেরকে করিডোর দিতে বাধ্য থাকবে। এ ধরনের করিডোরের ইতিহাস পৃথিবীতে অনেক রয়েছে, যার অন্যতম প্রধান একটি হচ্ছে রাশিয়া এবং বেলারুশ হয়ে রাশিয়ার কালিনিনগ্রাদে যোগাযোগ স্থাপন করার জন্য একটা করিডোর প্রয়োজন হয়েছিল এবং সেই করিডোর দিতে বাধ্য হয়েছে লিথুয়েনিয়া, যার নাম হচ্ছে শাওয়ালকি করিডোর। সেই শাওয়ালকি করিডোরের মতোই মূলত শিলিগুড়ি করিডোর হতে যাচ্ছে বাংলাদেশ চায়না ট্রান্সপোর্ট রোডের এই অংশটা। কিন্তু দেশটা যখন ইন্ডিয়া, তখন আমরা খুব ভালো করে জানি গত 53 বছরে ইন্ডিয়া বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানের ভালো কোনো করিডোর দিতে রাজি হয়নি, যার ফলে আমরা বিদ্যুৎ থেকে গ্যাস অন্যান্য কোনো কিছু আমদানি রপ্তানি করতে পারিনি এই দুটো দেশের সাথে। বিদ্যমান এই অবস্থায় দ্বিতীয় একমাত্র অপশন হচ্ছে পুরো করিডোর ক্যাপচার করা। চায়নার প্ল্যানে যে করিডোর ক্যাপচার অপশনটাও রয়েছে সেটা আপনি ক্লিয়ারলি বুঝবেন যখন আপনি দেখবেন চায়না ইন্টারন্যাশনাল ম্যাপ যখন পাবলিশ করে, তখন ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে তারা সিকিমকে ইন্ডিয়ার পার্ট হিসেবে স্বীকার করে না, বরং সেটাকে চায়নার পার্ট হিসেবে স্বীকার করে ম্যাপ পাবলিশ করে। যার আলটিমেট মিনিংস হচ্ছে ইন্ডিয়া যদি সহজে এই করিডোর দিতে রাজি না হয়, তবে ইন্ডিয়ার কাছ থেকে জোরপূর্বক শিলিগুড়ি করিডোর সহ পুরো সিকিম তারা দখল করে নেবে। এবং চায়না যে এটা করেছে এর আগে অনেক প্রমাণ রয়েছে। এখন পর্যন্ত চায়না ইন্ডিয়ার প্রায় 45,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া দখল করে আছে। অরুণাচলকে কখনো চায়না স্বীকারই করে না এটা ইন্ডিয়ার পার্ট, তারা বলে এটা সাউথ তিব্বত। এবং ইতিহাস বলে চায়নার সাথে কোনো যুদ্ধে ইন্ডিয়া এখন পর্যন্ত জিততে পারেনি। সেই ইন্ডিয়ার জন্য এটা 2024-25-এর চায়না, যাদের হাতে পৃথিবীর সবচেয়ে আধুনিক সফিস্টিকেটেড সব ধরনের ওয়েপন এবং টেকনোলজিতে ভরপুর। এই প্রেক্ষাপটে প্রশ্ন এমন আসতে পারে যে চায়নার যদি শিলিগুড়ি করিডোর দিয়েই যাতায়াত করার প্রয়োজন হয় এবং তাদের পোর্ট অ্যাক্সেসই লাগে, তবে সেটা বাংলাদেশ হয়ে কেন নয় পশ্চিমবঙ্গ হয়ে, কেন নয় ভারতের অন্য কোনো পোর্ট হয়ে? এর সহজ উত্তর সবার জানা আছে এবং উত্তরটা ঠিক এরকম: ভারত এখন পর্যন্ত তার প্রতিবেশী কোনো রাষ্ট্রকে কোনো ধরনের সেই সব সুবিধা প্রোভাইড করেনি, সুযোগ থাকার পরও করেনি। আর চায়নার সাথে ভারতের যে সম্পর্ক রয়েছে সেটা সত্যিকার অর্থে রীতিমতো দুমুখো সাপের অবস্থানের মতো, যেখানে কোনো সমঝোতা আজ পর্যন্ত টিকেনি। একইভাবে ভারতের সাথে তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের আজকের দিন পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় টিকে থাকার কোনো ধরনের নজির নেই। যার আলটিমেট মিনিংস হচ্ছে চায়না যদি শিলিগুড়ি করিডোর হয়ে পশ্চিমবঙ্গ হয়ে কোনো ধরনের যাতায়াত সুবিধা চায়ও, ইন্ডিয়া সেটা মেনে নেবে না এবং চায়না সেটা খুব ভালোভাবে আন্দাজ করতে পারছে। একই জায়গায় বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কটা যথেষ্ট উদারতার এবং এখানেই সবচেয়ে বড় পজিটিভ সাইন যে চায়না মূলত বাংলাদেশকে এখানে তাদের বিকল্প হিসেবে চাচ্ছে। ভিডিওর এই পর্যন্ত দেখলে আপনার মনে হতে পারে কমপ্লেক্স এই ইস্যুতে জিওপলিটিক্যাল গেমের মধ্যে পড়ে বাংলাদেশ সত্যিকার অর্থে কি পাবে চায়নার কাছ থেকে কিংবা ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে। এর সহজ উত্তর হচ্ছে, যদি আমাদের নর্থ বেঙ্গলের কথা চিন্তা করেন, অন এভারেজ দেশের বিভিন্ন জায়গা থেকে এটা সবচেয়ে পিছিয়ে পড়া এরিয়া এবং সেই পিছিয়ে পড়া এরিয়াটাকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট প্রয়োজন, বিশাল আকারের ওয়াটার ম্যানেজমেন্ট প্রয়োজন, যেখানে প্রতি বছর কোনো না কোনো বন্যা হয়ে থাকে এবং বর্ষার মৌসুমে সব ধরনের ফসল নষ্ট হয়ে যায়, যার অন্যতম প্রধান দায়িত্ব নিতে পারে মূলত চায়না। কারণ পৃথিবীতে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে চায়নার চেয়ে বেটার রেজাল্ট এই পর্যন্ত আর কেউ দিতে পারেনি। আগামীর দিনগুলোতে এটা চায়নাকে বিট করতে পারবে এমন কোনো রাষ্ট্রের অদূর কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। সো তিস্তা প্রজেক্ট অনুযায়ী যদি চায়না সেখানে কাজ করতে পারে তাহলে আধুনিক শহরের একটা রূপদান সেখানে হয়ে যাবে, অনেক কর্মসংস্থান তৈরি হবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা পার্ট পরিবর্তন হয়ে যাবে সেখান থেকেই মূলত বিশাল পরিবর্তন আকার ধারণ করে মূলত মংলা পোর্ট পর্যন্ত আমাদের আধুনিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা তৈরি হবে, যার অন্যতম বড় পার্ট হয়তোবা হতে পারে ইলেকট্রিক ট্রেন কিংবা হাই স্পিড ট্রেন, যা চায়নার জন্য সবচেয়ে সহজ উপযোগী এবং চায়না এটা বাস্তবায়ন করেও দেখিয়েছে পৃথিবীতে। এবং চায়না যদি এখানে সেই সুযোগটা পায়, সত্যিকার অর্থে চায়না বড় আকারের একটা ইনভেস্টমেন্ট করবে বাংলাদেশের ভেতরে এবং যার স্টাইলটা হবে মূলত অনেকটা মালয়েশিয়ান স্টাইলে। 70-80-র দশকে যখন সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে কোনো দেশকে বিবেচনা করা হয়েছে, সেখানে চায়না এবং মালয়েশিয়াকে সবার আগে ধরা হয়েছে। সেই চায়না এবং মালয়েশিয়ার সমান সময়ে উন্নতি করেছে এবং আজকের দিনের মালয়েশিয়ার দিকে যদি তাকান, সেখানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট মূলত এখনো চায়নার। এবং একই পরিস্থিতি ঘটতে পারে আমাদের বাংলাদেশেও, নর্থ বেঙ্গল থেকে সাউথ পর্যন্ত ঠিক একই জিনিসটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে চায়নার হাত ধরে। অন এভারেজ সারা পৃথিবী জুড়ে চায়না ব্যবসা করে প্রায় $1 ট্রিলিয়ন বেশি এবং সেই ব্যবসার বড় একটা অংশ মূলত ফিজিক্যাল গুডস ট্রান্সপোর্টেশনের মাধ্যমে হয়ে থাকে। সেই ব্যবসার যদি ছোট্ট একটা পোর্শনও বাংলাদেশ হয়ে চায়না বাস্তবায়ন করতে যায়, তবে আমাদের মংলা মাতারবাড়ির মতো ডিপ সি পোর্টগুলো হয়ে যাবে মূলত ইন্টারন্যাশনাল ট্রেড রুটের কানেক্টিং হাব, যার ফলে এখানে বিশাল আকারের ব্যবসার সাথে হয়ে যাবে অনেকগুলো কর্মসংস্থান এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা এখানে তৈরি হওয়ার জন্য সবচেয়ে উপযোগী পজিশনে চলে আসবে বাংলাদেশ। ভিডিওর এখন পর্যন্ত জিওপলিটিক্যাল কমপ্লেক্স ইস্যু থেকে শুরু করে ইকোনমিক সলিউশন এবং সুবিধা সবকিছুই বলা হয়েছে, কিন্তু কখনো বলা হয়নি এখানে রিস্ক আসলে কি রয়েছে। চায়নাকে এখানে নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশের জন্য রিস্ক অবশ্যই রয়েছে এবং সেই রিস্ক কোনো দেশের ক্ষেত্রেই বাদ যায় না। পৃথিবীর সব দেশের একটা গুড সাইড এবং ব্যাড সাইড দুটোই রয়েছে।
ঠিক একই জিনিসটা চায়নার ক্ষেত্রে প্রযোজ্য। চায়নারও গুড সাইড এবং ব্যাড সাইড দুটোই রয়েছে। বাংলাদেশ, ভারত এবং চায়না কেন্দ্রিক বিশাল এই কমপ্লেক্স ইস্যুতে আগামীর দিনগুলোতে যদি তিন দেশের মধ্যে মুখোমুখি অবস্থানে কোনো কনফ্লিক্ট হয়ে যায়, তবে সিকিম এবং শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক সেটা হবে এবং সেখানে ভারত, বাংলাদেশ এবং চায়নার একটা যুদ্ধ হয়ে যেতে পারে। যার অন্যতম প্রধান কারণ হিসেবে এই করিডোর দখলটাকেই দেখা যাচ্ছে, যে এক করিডোরের কারণে ইন্ডিয়ান নর্থ ইস্ট সুবিধা পাচ্ছে না, না বাংলাদেশ পাচ্ছে চায়নার কাছ থেকে সুবিধা, না বাংলাদেশ নেপাল, ভুটানের সাথে সুবিধা আদায় করতে পারছে। একইভাবে নেপাল, ভুটান বাংলাদেশের সাথে কোনো ধরনের সুবিধায় যেতে পারছে না। আলটিমেটলি এই করিডোর ইন্ডিয়ার হাতে থাকার মানে হচ্ছে রিজনালি 4টা দেশ এবং ইন্ডিয়ার 7 সিস্টার পুরোপুরিভাবে ভুক্তভোগী হয়ে গেছে যে কোনো দিক থেকে চিন্তা করলে। সো এই প্রেক্ষাপটে এখানে আগামীর দিনগুলোতে কোনো না কোনো একটা যুদ্ধ হয়ে যেতে পারে, এটা অসম্ভব কোনো ব্যাপার নয়। সম্ভবত এখানেই আসে মূলত নীলফামারীতে আমাদের নতুন এয়ারবেস তৈরি করার যে গুজব ছড়ানো হয়েছে ইন্ডিয়ান মিডিয়া থেকে, সেটার কথা। গুজব হোক আর বাস্তবায়ন হোক, সেটা হয়ে যাওয়াটাতে কোনো অন্যায় নেই। বাংলাদেশ চাইলে সেখানে একটা এয়ারবেস করতে পারে এবং এটা আমাদের ভূমি, আমাদের সেইটুকু অধিকার রয়েছে এবং আমরা কার সাথে সেই ভূমিতে একটা এয়ারবেস তৈরি করব সেটা আমাদের ব্যাপারে এবং আমরা সিদ্ধান্ত নিতে পারি। রিমার রয়েছে যে এয়ারবেস তৈরির ক্ষেত্রে চায়না এবং পাকিস্তানের হেল্প নিতে পারে বাংলাদেশ। ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়াল কিংবা বিজেপির টপ হেড থেকে শুরু করে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার সবাই মূলত শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক বাংলাদেশের যত সীমানা রয়েছে এটাতে একটা কাট অফ করার বিশাল একটা গুজব ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যেভাবেই ছড়াচ্ছে তাতে একটা সময় মিডিয়া ন্যারেটিভ তৈরি হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং এখানে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শুধুমাত্র মিলিটারি বেজ নয়, বরং একটা মিলিটারি হাব তৈরি করার যদি প্ল্যান হাতে নেয়, সেটা অবাস্তব কোনো কিছু হবে না এবং এটা করা উচিত। আগামীর দিনগুলোতে মিলিটারি হাব বলি কিংবা এয়ারবেজ বলি, এখানের যে কার্যক্রম তৈরি হবে সেটা মূলত শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক যে কোনো ধরনের কনফ্লিক্টে কন্ট্রিবিউট করতে বাধ্য হয়ে যাবে। শিলিগুড়ি করিডোরে আগামীর দিনগুলোতে কোনো যদি যুদ্ধ তৈরি হয়, বাংলাদেশ না চাইলেও সেখানে এঙ্গেজড হতে হবে, কারণ এটা আমাদের সিকিউরিটির ব্যাপার হয়ে যাবে এবং বর্ডার সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়িয়ে। সো আলটিমেটলি বর্ডারের এপার ওপার দুদিক থেকে যদি আপনি চিন্তা করেন, দোকলাম এবং বাংলাদেশ সীমান্তের এই অঞ্চলে যত কিছু ঘটে যাচ্ছে তার একটা পট পরিবর্তন হতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এই প্রেক্ষাপটে ঠিক আগাম ভবিষ্যৎবাণী হিসেবে এটা ক্লিয়ারলি বলে দেওয়া যায়, আগামীর দিনগুলোতে বাংলাদেশ, ভারত এবং চায়না কেন্দ্রিক যদি কোনো ত্রিমুখী সংঘর্ষের অবস্থান আপনি দেখতে পান, তবে সেটা সিকিম এবং শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান, সেটার একটু এক্সপ্লেন দিয়ে নিই। আপনি যদি মানচিত্রের এই অংশটার দিকে তাকান, আমি ক্লিয়ারলি একটা আলাদা কালার করে রেখেছি 7 সিস্টারের এই স্টেটগুলোকে, যেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন 7 সিস্টারের এই স্টেটগুলো সব মিলিয়ে যে বর্ডার রয়েছে সেটা মিয়ানমার, চায়না, ভুটান, বাংলাদেশ কেন্দ্রিক। এর মধ্যে মাত্র 2টা দেশ রয়েছে যাদের সাথে তাদের ওশান এরিয়াতে অ্যাক্সেস করার অপশন হতে পারে, যার একটা হচ্ছে মিয়ানমার, অপরটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু আপনি যদি ট্রান্সপোর্টেশনের সুবিধা দেখেন কিংবা ওশান এরিয়াতে রিচ করার জন্য জিওগ্রাফিক্যাল কন্ডিশন দেখেন অথবা খুব বেশি পোর্ট অ্যাভেলেবেল দেখেন, তাহলে সব দিক থেকে শুধুমাত্র বাংলাদেশই তাদের জন্য সবচেয়ে ভালো অপশন। এবং ডক্টর ইউনূস সেই জন্যই বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। তিনি কখনোই বলেননি যে উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান আর বে অফ বেঙ্গল এক জিনিস নয়। ভারতের কিছু প্রোপাগান্ডা মিডিয়া স্পেশালিস্ট রয়েছেন যারা একটা বললে আরেকটা প্রচার করে দেয় এবং সেটাকে নিয়ে তিল থেকে তাল বানিয়ে একটা বিশাল ন্যারেটিভ তৈরি করে এবং ইন্ডিয়ান সাধারণ মানুষকে খেপিয়ে তোলে। যার অন্যতম কয়েকটা ছবি রয়েছে, বিশেষ করে এই 2 মহিলা যা করে যাচ্ছেন এটা লিটারালি ভয়ঙ্কর রকম প্রতারণাকেও হার মানিয়ে ফেলে। এদের যে প্রফেশন রয়েছে সেটা মূলত হচ্ছে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রচার করা। কিন্তু এরা সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য প্রমাণ করার জন্য যত ধরনের আনারি গল্প আছে সবকিছু বাজারে ছাড়ার চেষ্টা করে যাচ্ছে। অনেস্টির দিক থেকে যদি চিন্তা করি, এদের থেকেও বেটার পজিশনে রয়েছে সানি লিওনি। আমি তো সাজেস্ট করবো এদের উচিত এই পেশা বাদ দিয়ে সানি লিওনের পেশায় চলে যাওয়া। আমি বলিউডের কথা বলছিলাম। সো চাইলেই তারা সেখানে শিফট করতে পারে, কারণ এদের মিনিমাম ডিগনিটিও নেই। সো যতই প্রপাগান্ডা আসুক আর যতই ধরনের বাধা আসুক কিংবা যত ধরনের বিপত্তি আসুক, বিপত্তি ছাড়া কোনো দেশ নেই কিংবা চ্যালেঞ্জ ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না এবং চ্যালেঞ্জের বাইরে কোনো মানুষও টিকে থাকতে পারে না। বাংলাদেশের জন্য ভারত চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্য আমাদের পুরো ভূমি রক্ষা করা একটা চ্যালেঞ্জ এবং আমাদের সাথে পাকিস্তান, চায়না কিংবা অন্যান্য যতগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, নেপাল, ভুটানের মতো দেশগুলোকে সাথে নিয়ে চলাও আমাদের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় যত বড় শক্তি আসুক সেটাকে প্রতিহত আমাদের করতে হবে এবং সেটা যদি ইন্ডিয়া হয়, ইন্ডিয়ার সাথেও চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি আমাদের নিয়ে রাখতে হবে। জিওগ্রাফিক্যালি বলি কিংবা পলিটিক্যালি বলি, যত ধরনের চ্যালেঞ্জ আছে সেগুলো ওভারকাম করার জন্য যদি আমাদের চায়নার সাথে কোনো ধরনের সিকিউরিটি ট্রিটিতে যেতে হয়, তবে আমার মনে হয় সেটা করা উচিত। জিওগ্রাফিক্যালি বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং চায়নার মানচিত্র সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা রয়েছে এবং আমরা সবাই জানি 7 সিস্টার কোথায় অবস্থান করে যাচ্ছে এবং তাদের লিমিটেশন কি, এবং ক্যান ইউ ডক্টর ইউনূস বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান।
কিন্তু কথাটা যখন তিনি চায়নাকে সাথে নিয়ে বলেছেন তখনই ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং এর পেছনের কারণটা সত্যিকার অর্থে ইন্টারেস্টিং। ভিডিওর বিশাল বিশ্লেষণে যাওয়ার আগে আপনি এইটুকু মাথায় রাখেন, বাংলাদেশ তিস্তা প্রজেক্ট চায়নাকে দেওয়ার পথে রয়েছে এবং সেই তিস্তা প্রজেক্ট মূলত শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থান করছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে চায়না এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মালামাল এক্সপোর্ট করে থাকে মূলত চায়না। গত 2024 সালে চায়না এক্সপোর্ট করেছে সব মিলিয়ে $3.58 ট্রিলিয়ন পণ্য এবং সেবা। চায়নার উৎপাদিত এসব পণ্যগুলো চায়না থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্সপোর্ট করার জন্য তাদের যে সি রুট ব্যবহার করতে হয় সেটা মূলত হচ্ছে সাউথ চায়না সি হয়ে ইন্টারন্যাশনাল এই সি রুটগুলো ব্যবহার করার মাধ্যমে, যার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মূলত ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক ওশান। ওয়ার্ল্ড ট্রেড রুটের বড় দুই নাভি মূলত হচ্ছে এই দুইটা বিশাল ওশান। ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক ওশানকে যদি আলাদা আলাদা বিশ্লেষণ করতে যাই তবে এটা বলতে হবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান হয়ে তারা মালামাল পরিবহন করে থাকে মূলত আমেরিকা, রাশিয়া, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এবং অস্ট্রেলিয়া সহ ওই অঞ্চলে থাকা ছোট ছোট দ্বীপপুঞ্জগুলোর মধ্যে। এর বাইরে যদি আপনি শুধুমাত্র ইন্ডিয়ান ওশানের দিকে এসে তাকান তাহলে সারা পৃথিবীটাই মূলত এখানে আটকে আছে। ইন্ডিয়ান ওশান কেন্দ্রিক ব্যবসা যেমন সাউথ এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে। আলটিমেটলি ইন্ডিয়ান ওশান হচ্ছে মূলত চায়নার জন্য ট্রেড রুটের নাভি। আনফর্চুনেটলি অনেক কারণেই সেখানে বিশাল সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে এশিয়া প্যাসিফিক ওশান হয়ে যাতায়াত করাতে চায়না তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেখানে সেটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা। সাউথ চায়না সি হয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করার জন্য দুইটা পথ রয়েছে, যার প্রথম এবং সবচেয়ে সহজ পথটাই হচ্ছে মালাক্কা স্ট্রেট। যে মালাক্কা স্ট্রেটে প্রবেশদ্বারের পুরো পথটার সবচেয়ে বড় নিয়ন্ত্রণ মূলত সিঙ্গাপুরের হাতে। সেই সিঙ্গাপুরকে সহজভাবে শতভাগ নিয়ন্ত্রণ করে মূলত আমেরিকা, যার জন্য এই পথ ব্যবহার আগামীর দিনগুলোতে চায়নার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঠিক একইভাবে দ্বিতীয় যে পথটি রয়েছে সেটা কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট, যে পথের নিয়ন্ত্রণেও মূলত রয়েছে আমেরিকা। ইনফ্যাক্ট আমেরিকা এই দুইটা পথে বিভিন্ন ধরনের সাবমেরিন সার্ভাইলেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছে, যার ফলে চাইনিজ কোনো সাবমেরিন যখন এই পথ দিয়ে ইন্ডিয়ান ওশানে আসতে চায় আসার আগেই মূলত আমেরিকা জেনে যায়। এবং একইভাবে এই দুইটা পথেই মূলত চায়নার জন্য শত শত ভ্যারিয়ার তৈরি করে রেখেছে আমেরিকা। এই দুইটা ন্যারো পয়েন্ট বাদ দিয়ে যদি আরো তাকান তাহলে আপনি ইন্ডিয়ান ওশানের ঠিক এখানে খুঁজে পাবেন আন্দামান নিকোবর আইল্যান্ড, যে আইল্যান্ডের পুরো নিয়ন্ত্রণ মূলত ইন্ডিয়ার হাতে। অদূর ভবিষ্যতে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে ইন্ডিয়া আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে চায়নার জন্য ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস বন্ধ করে দিতে পারে এবং এটা চায়নার বিজনেসের ক্ষেত্রে বিশাল একটা ডিজাস্টার ডেকে আনতে পারে। আর চায়নার জন্য সেই ডিজাস্টার ডেকে আনতেই মূলত এখানে প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে কোয়াডস মিলিটারি এলাই, যে মিলিটারি এলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মূলত ইন্ডিয়া। শুধুমাত্র কোয়াডটাকে যদি আপনি ক্লিয়ারলি তাকান তাহলে আপনার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে এখানে কি চলছে। মূলত জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, চার প্রান্তের এই চারটা দেশ মিলে মূলত এশিয়া প্যাসিফিক রিজনে মূলত দুইটা মহাসাগরকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে, যার প্রথমটাই হচ্ছে এশিয়া প্যাসিফিক এবং পরেরটাই হচ্ছে ইন্ডিয়ান ওশান। এবং এই দুইটা মহাসাগরকে সবচেয়ে বেশি ট্রেড রুট মূলত চায়নার জন্য উন্মুক্ত এবং চায়না এই দুইটা ট্রেড রুট ছাড়া লিটারালি পুরো বিকল। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেভাবে ন্যাটো তৈরি করে মূলত রাশিয়াকে পুরোপুরি ঘরে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল ইউরোপীয় রিজন থেকে। ঠিক একইভাবে এখানে কোয়াড তৈরি করে চায়নাকে আটকে রাখার পুরো প্ল্যান বাস্তবায়ন করার মিশনে নেমেছে এই চারটা দেশ। সাথে হয়তো ফিলিপিন কোনো একদিন কোয়াডসে যোগ হয়েও যেতে পারে। এতে করে পরিস্থিতি একদিন এমন দাঁড়াবে যে আজকের দিনে যেমন রাশিয়া মূলত 35টা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে যে কোনো ধরনের অধিকার আদায়ের জন্য, ঠিক একইভাবে চায়নাকে যুদ্ধ করতে হবে পুরো একটা বিশাল ফোর্সের বিরুদ্ধে, যাতে তারা পুরোপুরিভাবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান দুটোকেই ব্লক করে দিতে পারে এই তিনটা ন্যারো পয়েন্টের মাধ্যমে। ফলাফল মালাক্কা স্ট্রেট, সুন্দা স্ট্রেট কিংবা আন্দামান নিকোবরকে বাইপাস করে যদি কোনো কারণে চায়নাকে ইন্ডিয়ান ওশান রিচ করতে হয় তাদের জন্য দুইটা মাত্র অপশন রয়েছে, যার প্রথমটাই হচ্ছে মিয়ানমার হয়ে বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা এবং দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের কোস্টাল লাইন ব্যবহার করে বে অফ বেঙ্গল টু ইন্ডিয়ান ওশান। এই অবস্থায় এসে যদি শুধু চায়নার প্রেক্ষাপটের দিকে তাকান তাহলে চায়নার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা তাদের আধুনিক বিশ্বের যত কিছু রয়েছে তার সব কিছুর প্রোডাকশন হাউস মূলত চায়নার এই অঞ্চলটাতে, যার বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে মূলত ইউনান প্রভিন্স। সেই ইউনান প্রভিন্সের বর্ডার এরিয়া থেকে যদি শুধুমাত্র রাখাইন রাজ্যের দিকে তারা আসতে চায় তাহলে এখানে দূরত্ব মাত্র 500 কিলোমিটার। খুব স্বাভাবিকভাবে দেখলে এটা চায়নার জন্য বেস্ট অপশন, যেখানে তারা বাংলাদেশকে কনসিডার করার কোনো প্রয়োজনই নেই। এবং ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান জার্নালিস্ট এবং অ্যানালিসিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক এভাবেই বিশ্লেষণ করে গেছেন। কিন্তু তারা ভুলে গেছেন চায়না শুধুমাত্র এইটুক চায়নার মধ্যেই সীমাবদ্ধ নয়, চায়নার আরও একটা বিশাল অংশ রয়েছে যেটা পুরোটাই মূলত মরুভূমি এবং পাহাড় কেন্দ্রিক, যার অন্যতম বৃহত্তম একটা এরিয়া হচ্ছে মূলত তিব্বত।
তিব্বত এরিয়াতে যে কোনো ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চায়না দীর্ঘদিন ধরে এখানে বড় ধরনের ইনভেস্ট করে যাচ্ছে এবং এখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বাধা মূলত এখান থেকে চায়নার যে কোনো প্রান্তের যে কোনো একটা পোর্টে পৌঁছানোর জন্য তাদেরকে পাড়ি দিতে হবে 2500 কিলোমিটার থেকে 3500 কিলোমিটারের বেশি পথ। আন্তর্জাতিক ট্রেড রুটের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইজি ট্রান্সপোর্টেশন সুবিধা, যেখানে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম খরচে ট্রান্সপোর্টেশন করা হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায়। চায়নার সাউথ অঞ্চল থেকে সেই সুবিধাটা অনেক আগে থেকেই রয়েছে এবং আপনি যদি চায়নার মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন চায়নার সাউথ এরিয়াই মূলত সবচেয়ে বেশি ডেভেলপড। চায়না তাদের এই দুর্বলতা দূর করার জন্য এবং নর্দার্ন অঞ্চলগুলোকে আরো উন্নত করার জন্য দীর্ঘ সময় যে পরিশ্রম করে যাচ্ছে সেটা মূলত সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে এখানে ট্রেড রুট। সেই জায়গায় শুধুমাত্র তিব্বতের দিকে যদি তাকান, তিব্বতের জিওগ্রাফিক্যাল লোকেশন এমন এক জায়গায় রয়েছে যেখান থেকে চায়না সহজে রিচ করতে পারে না। 3.5 থেকে 4000 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিতে হয় তিব্বত জিনজিয়াং এর মতো প্রভিন্সগুলোর বিভিন্ন এরিয়া থেকে। কিন্তু একই তিব্বতের ইন্ডিয়ান সীমান্তবর্তী চায়নার তিব্বতের দোকলাম এরিয়া থেকে শিলিগুড়ি করিডোর হয়ে যদি মংলা পোর্ট পর্যন্ত পৌঁছানোর চিন্তা করা হয় তবে এখানেও দূরত্ব সব মিলিয়ে 550 কিলোমিটার, যা চায়নাকে বে অফ বেঙ্গলে রিচ করা যেমন সহজ করে দেয়, ঠিক একইভাবে চায়নার আনুপাতিকারে মেইনল্যান্ড চায়না থেকে পিছিয়ে থাকা তিব্বত এবং তিব্বতের আশেপাশের এরিয়াগুলো থেকে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে ওশান এরিয়াতে রিচ করা আরো বেশি সহজ করে দেয়। আরো যদি ক্লিয়ার করে বলতে চাই, চায়নার জন্য সত্যিকার অর্থে দ্বিতীয় কোনো অপশনই নেই। ইন্ডিয়াকে বাদ দিলে চায়নার জন্য শুধুমাত্র দুইটা অপশন রয়েছে, যার দুইটা অপশনের প্রথমটাই হচ্ছে পাকিস্তান এবং পরেরটাই হচ্ছে বাংলাদেশ, যেখানে আপনি অলরেডি জানেন পাকিস্তানের গোয়ার্দার পোর্ট এই মুহূর্তে চায়না নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং সেখান দিয়ে অলরেডি তারা ট্রেড চালিয়ে যাচ্ছে এবং গোয়ার্দার কারণেই মূলত চায়নার কাছে পাকিস্তানের এত বেশি গুরুত্ব। ঠিক একইভাবে বাংলাদেশে মংলা, চট্টগ্রাম এবং মাতারবাড়ি ডিপ সি পোর্টের জন্যই মূলত বাংলাদেশের গুরুত্ব চায়নার কাছে এত বেশি বেড়েছে। আগামীর দিনগুলোতে চায়না মূলত এই রুট ব্যবহার করে তার ট্রেড এখানে বাস্তবায়ন করতে চায় এবং আজকের দিনে যে বাংলাদেশকে চায়না এত বেশি গুরুত্ব দিচ্ছে তার পেছনের কারণ মূলত এটাই। চায়নার মেগা প্ল্যানের অন্যতম বড় পার্ট জুড়ে যত কিছু রয়েছে তার শুরুটা মূলত সেই তিস্তা প্রজেক্ট কেন্দ্রে। চায়না যদি তিস্তা প্রজেক্ট পেয়ে যায় তবে তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে মংলা পর্যন্ত যে ট্রান্সপোর্টেশন সুবিধা তৈরি করার প্ল্যান তাদের হাতে রয়েছে সেটা তারা খুব সহজেই করে ফেলবে। এবং আপনি অলরেডি জানেন বাংলাদেশ মংলা পোর্ট থেকে ইন্ডিয়াকে কিকড আউট করে মূলত চায়নাকে সেখানে দিয়ে দিয়েছে। ওভারকাম করার জন্য যদি আমাদের চায়নার সাথে কোনো ধরনের সিকিউরিটি ট্রিটিতে যেতে হয় তবে আমার মনে হয় সেটা করা উচিত, কিংবা এখানে যদি থার্ড কোনো কান্ট্রি ইনভলভ হলে আমাদের জন্য উপকারে আসবে মনে হয় তবে সেই চুক্তি বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং চায়নাকে যে ট্রানজিট দেওয়ার প্ল্যান রয়েছে সেটা আমাদের ইনিশিয়ালি হাতে নেওয়া উচিত এবং এই ক্ষেত্রে কাজ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা উচিত। টোটাল ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখুন।